আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবিএম আব্দুল্লাহ। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে এই টিকা, তাদের ফলাফল জনমতে আস্থা তৈরি হবে বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুস্তাক হোসেন। জাহিদ রহমানের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এখন দেশে। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এরই মধ্যে জনমনে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে, তাদের আবিষ্কৃত টিকা নেওয়ার পর তেমন কোনো জটিলতা সৃষ্টি হয় না। অন্যান্য টিকার মতো স্থান কিছুটা ফুলে যাওয়া, মৃদু জ্বর, ব্যথা, হালকা জ্বর, চুলকানি, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে, যা পরে এমনিতেই সেরে যায়। এসব প্রতিকারের ব্যবস্থা সাধারণ চিকিৎসায় সম্ভব বলে জানান এই চিকিৎসক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলে, এতে কিন্তু তুলনামূলক পার্শ্বপ্রতিক্রিয়া একেবারেই নাই বা মিনিমাম কম, এবং যে আমরা বলি খুব কম 1-2% কিন্তু হয় না। তাৎক্ষণিক যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েই যায়, সেটা যাতে চিকিৎসা করা যায় এর জন্য কিন্তু ব্যবস্থা থাকবে। আগামী মাসে শুরু হবে দেশে করোনা টিকার প্রয়োগ। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা নিলে তাদেরকে পর্যবেক্ষণ করা হবে বলে জানান আইইডিসিআর এর সাবেক এই কর্মকর্তা। স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা নিচ্ছেন, অনেকের জন্য জরুরি, তারা কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করবেন যারা টিকাটা পাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে। নিশ্চয়ই এটি মানুষকে আশ্বস্ত করবে। জটিল রোগে আক্রান্তদের এই টিকা আপাতত না নেওয়ার পরামর্শ তাদের। প্রতি বছরই আমরা শিশুদেরকে টিকা দিয়ে থাকি, গর্ভবতী নারীদের টিকা দিয়ে থাকি, এভাবেই সমাধান করা হয়ে থাকে। এটা একটা নতুন ঘটনা নয়। আমরা শুরু করি, আমরা পর্যবেক্ষণ করি কতটুকু কার্যকরী হয়, কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এগুলো কিন্তু 1-2 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। টিকা নিয়ে কোনো রকম গুজবে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনা আমরা দেখেছি, কিন্তু আমরা সেই সমালোচনায় কান দিইনি। আমরা কাজ করে গিয়েছি, মানুষের পাশে আমরা ছিলাম। যাদের দরকার তারা আগে ভ্যাকসিন পাবে। টিকাদানেও সরকার সফল হবে বলে জানান মন্ত্রী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও রওশন এরশাদ একসঙ্গে টিকা নিলে ঐক্যমত তৈরি হবে, এমনটাই জানিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আস্থা বাড়াতে প্রধানমন্ত্রীর আগে নেওয়া উচিত। সরকারি ভ্যাকসিন শেষ হওয়ার আগে বেসরকারিভাবে আমদানির অনুমতি দিলে ভেজালের পাশাপাশি মুরগির ভ্যাকসিন কোভিড বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। এরই মধ্যে দেশে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে প্রায় 20 লাখ করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে। এই টিকার প্রয়োগ কিভাবে হবে তা নিয়ে চলছে নানান প্রস্তুতি। করোনা টিকা প্রয়োগে সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা করে গণস্বাস্থ্য কেন্দ্র। এতে ভ্যাকসিনের মেয়াদ, কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদের মধ্যে কোনো সাইড এফেক্ট দেখা যাচ্ছে কিনা সেগুলো কিন্তু ওয়াচ করা হবে। যে দিলাম আর চলে গেল আর কিছু দেখলাম না, তা কিন্তু না। যদি আপনি এখানে একদম বিনামূল্যে না দেন, কিছু মূল্যে যদি দেওয়া হয়, তখন আমাদের ভয় আছে যে বুড়ি গঙ্গার পানি কিন্তু তখন টিকা হয়ে যাবে। এ সময় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিনা টেন্ডারে, বিনা বিনিয়োগে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে 3 কোটি ডোজ টিকা আমদানির বিষয়টি খতিয়ে দেখা উচিত। টিকা বন্টনে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের আগে দেওয়ার পরামর্শ দেন তিনি। যতদিন পর্যন্ত সরকারি ভ্যাকসিনটা দেওয়া শেষ না হবে, ততদিন কোনো প্রাইভেট খাতে ভ্যাকসিন আমদানি করতে দেওয়া উচিত হবে না। আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমরা মুরগির ভ্যাকসিন তৈরি করি, ওই ভ্যাকসিনেই যে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে কোভিডের ভ্যাকসিন বলে চালাবে না, তার গ্যারান্টি কে দেবে? কিন্তু প্রধানমন্ত্রীকেই প্রথম নিতে হবে। খালেদা জিয়ার অনেক রোগশোক আছে, এটা নিয়েও প্রশ্ন উঠবে। তবে একজন নিলেই হবে, 3 জন নিলে আরও ভালো, কোনো সন্দেহ নেই। একত্রে যদি দেখি জাতীয় ঐক্যমত হবে, এটা খুবই ভালো কথা। তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ করেন এ খাতে গবেষণার জন্য সরকারি অর্থ বিনিয়োগ করতে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, এটা প্রাইভেট কোম্পানির সাথে একটা প্রাইভেট কোম্পানি করেছে, বাংলাদেশ সরকার তার উইটনেস করেছে, আর বাংলাদেশ সরকার গ্যারান্টি করেছে আমি টাকা দিয়ে দেব, এবং তাই করেছে। এখানে ভ্যাকসিন কোনো টাকা ইনভেস্ট করেনি। ভারত কিনছে $2, আমরা কিনছি $5। তারা এতটা লাভবান হয়েছে যে এক লাভ দিয়েই
সেনোফি ফরাসি বহুজাতিক কোম্পানি 3,55 লাখ পাউন্ড দিয়ে আমাদের ভ্যাকসিন কিনে নিয়েছে। এই কথাটা সরকারি একদম রুল আছে, যে কোনো কিছু এত বড় একটা জিনিস প্রায় 1200 কোটি টাকা দিয়ে এটাকে টেন্ডার করা উচিত ছিল সরকারি খাতে, প্রাইভেট খাতে না। এটার জন্য বিনিয়োগ করলে আমরা আমাদের প্রতিটি জনগণের জন্য ভ্যাকসিন প্রাপ্যটা সহজ হবে। AR বাদল, RTV, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারের প্রতি বিরূপ মন্তব্য করেছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ফেসবুকে লাইভে এ বিষয়ে আরও কথা বলার হুমকিও দেন তিনি। প্রতিবাদে নোয়াখালীতে অবস্থান ধর্মঘট পালন করেন ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। একরামুল করিমের দৃষ্টান্তমূলক বিচার এবং পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেনের তথ্যছবিতে আরও জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। দেশের মানুষ, আসসালামু আলাইকুম। আমি কথা বললে তো আর মির্জা কাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার বাইরে শাসন করতে পারে না। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এভাবে নিজের ক্ষোভ জানান নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী লীগ কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। একরামুল করিমের এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে পুরো নোয়াখালীতে। প্রতিবাদ জানিয়ে বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে অবস্থান নিয়েছেন ওবায়দুল কাদেরের ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। সঙ্গে রয়েছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় একরাম চৌধুরীকে মাতাল বলে তার বক্তব্যের বিচার দাবি করেন আব্দুল কাদের মির্জা। এর আগেও বারবার আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবকে মদ খেয়ে গালিগালাজ সহ বিভিন্ন অশালীন উক্তি ওনার সম্পর্কে বলেছে। একদম সত্যি কথা বলছি, মদ খা, ঠিক না? তো প্রমাণ হয়েছে একদম সত্যি মদ খা। পুনরায় ফেসবুক লাইভে এসে একরামুল করিম চৌধুরী বলেন ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ভালোবাসেন। ওবায়দুল কাদের ছিলেন বীর মুক্তিযোদ্ধা। শাহাবুদ্দিন শিহাব, RTV। কারা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কাশিমপুর কারাগারে বন্দি হলমার্কের GM তুষার আহমেদের সঙ্গে এক নারী সাক্ষাৎ করেছেন। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছেন তারা এই ঘটনার সত্যতাও পেয়েছেন। এদিকে এই ঘটনায় ডেপুটি জেলার সহ 3 জনকে প্রত্যাহার করেছে কারা কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি আজহারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে মাসুদ মোস্তাহিজের রিপোর্ট। করোনার মধ্যে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার নিয়ম বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল 6 জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 1-এ আটক হলমার্ক কেলেঙ্কারির তুষার আহমেদের সঙ্গে এক নারী রাজকীয়ভাবে সাক্ষাৎ করছেন। গোপন ক্যামেরায় দেখা যায় বেলা 12:56 ওই নারী কারাগারে প্রবেশের পর 1:04 মিনিটে তুষার তার সঙ্গে সাক্ষাৎ করতে একটি কক্ষে ঢোকেন। 1:15 জেল সুপার রত্না রায় কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে ওই নারীকে নিয়ে প্রায় ঘণ্টাখানিক সময় অতিক্রম করেন। তবে এ ঘটনায় কারাগারের জেল সুপারের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ডেপুটি জেলার জানান জেল সুপারের নির্দেশে তুষারকে ওই নারীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। আমার কি ক্ষমতা আছে জেলের ভিতর থেকে আসামি আমি নিয়ে এসে গেট অর্ডার, গেট চাবি, যৌথ বাহিনী, তারপরে হাবিলদার, সুবেদার সব আছে, কেউ আমার কথা আমি সবাইকে নিয়ে একবারে আমি সবকিছু হয়ে গেছি, সম্ভব? এ ঘটনার প্রেক্ষিতে গাজীপুর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন আসলে আমরা বিষয়টি বুঝতে পারবো, তবে প্রাথমিক সত্যতা আছে বলে আমরা মনে করি। আইন অমান্য করে সাক্ষাতের বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। সেই সাথে এই ঘটনার সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত তাদেরও শাস্তির দাবি জানান তারা। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। ভোজ্য তেলের দাম কমাতে সরকার ও আমদানিকারকদের উদ্যোগ নিতে বলেছে ভোক্তা অধিকার সংরক্ষণের সংগঠন ক্যাব। তবে তেলের লাগামহীন দাম নিয়ে মুখ খুলছেন না আমদানিকারকরা। এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী বলছেন করণীয় ঠিক করতে আসছে রোববার সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন তিনি। নিত্যপণ্যের দাম নিয়ে নাজিব ফরাজির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন ও ফজলুল হক।
ধনী দরিদ্র নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষেরই অতি প্রয়োজনীয় নিত্যপণ্য ভোজ্য তেল। দেশে বছরে প্রায় 15 লাখ টন ভোজ্য তেল প্রয়োজন হয়, যার 90% দেশের বাইরে থেকে আনতে হয়। করোনা মহামারী শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলছে ভোজ্য তেলের দাম। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত 2 মাসে প্রতি টনে প্রায় $200 বেড়েছে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে দাম $864 থাকলেও ডিসেম্বরের শেষ সপ্তাহে তা গিয়ে দাঁড়ায় $950। বর্তমানে যা $1056 গিয়ে ঠেকেছে। সংস্থাটির মূল্যায়নে আন্তর্জাতিক বাজারে বর্তমান দামে কেনা বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হতে পারে $152 টাকা, আর তা কার্যকর হবে আন্তর্জাতিক বাজার থেকে কেনার কমপক্ষে 1.5 মাস পর। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুরনো কম দামে কেনা তেলও এখনকার বেশি দামে বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য কমে, তার প্রভাব সাধারণত ধীর গতিতে দেশের বাজারে পড়ে, কিন্তু মূল্য যখন বাড়ে তখন আমদানিকারক এবং রিফাইনাররা খুব দ্রুত মূল্য বৃদ্ধি করে। ভোজ্য তেলের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে সরকারি পর্যায়ে। এ নিয়ে আমদানিকারক বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও দুই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ভোজ্য তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট নিয়ে সরকারও চিন্তিত, তাই এ নিয়ে শিগগিরই সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এটা ঠিক যে পরিমাণ দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, তার একটা প্রভাব তো আমাদের দেশে পড়বেই। আর যখনই দাম বাড়ে, এই বাড়ার সাথে সাথে কিছু ব্যবসায়ীরা সুযোগটাও নেয়। তো আমরা খুব চিন্তা করছি তেল নিয়ে, আমরা খুব কনসার্ন হয়ে পড়েছি। একটু আগেই কথা হচ্ছিল, আগামী রোববার দিন আমরা সমস্ত ব্যবসায়ী আমরা ডাকবো সবাইকে, সব ক্যালকুলেশনের জন্য আমরা ট্যারিফ কমিশনকে বলেছি হিসাব নিকাশ দেন আপনারা, কী প্রাইস আসছে, কী আপনি যেটা বললেন কমতে শুরু করেছে সেটাও দেখবো আমরা। দেখি আমরা 24 তারিখে অ্যাসেস করে দেখি কী হওয়া উচিত আর কি তারা নিচ্ছে। বৈঠক থেকে আসা পরামর্শের ভিত্তিতে পরের পদক্ষেপ নেয়ার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। রাজধানীর মিরপুর 11 নম্বরের 4 নম্বর সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনের মতন অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল সংঘর্ষ হওয়ায় সকাল থেকেই মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। মেয়র আতিকুল ইসলাম বলছেন, অবৈধ দখলদারদের কোনো নোটিশ নয়, সরাসরি অভিযান চালাবে সিটি কর্পোরেশন। জুবাইর সানের রিপোর্ট। আগের দিনের ধাওয়া পাল্টা ধাওয়ার পর উচ্ছেদের আগে শুক্রবার সকাল থেকেই মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উচ্ছেদ এলাকায় জনসাধারণের চলাচল করা হয় নিয়ন্ত্রণ। এদিন সকাল 10:30টার দিকে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভেঙে ফেলা হয় বেশ কিছু স্থাপনা, সেই সঙ্গে সরিয়ে ফেলা হয় বৃহস্পতিবার উচ্ছেদ করা জঞ্জাল। গতকালকে যে উচ্ছেদ অভিযান হয়েছিল সেটিরই ফলো আপ। আজকে এই অংশটুকু আমরা ক্লিনিং অ্যান্ড সুইপিং করে জায়গাটা পরিষ্কার করছি। যাদের উচ্ছেদ করা হয়েছে পুনর্বাসনের দাবি জানান তারা। মেয়র সাহেব বারবার বলছে যে আমরা পুনর্বাসন দিয়েই আমরা উচ্ছেদ করব, কিন্তু তাছাড়া আমাদের সব ভেঙে পড়ে রাখা দিল। পরে সেখানে উপস্থিত হন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দখলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মেয়র। এখন সময় আসছে অবৈধর বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং কোনো অবৈধ যেন ঠাঁই না পায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে, অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সও কিন্তু আমরা শুরু করেছি। আমি বিনয়ের সাথে জনগণকে বলবো, আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। শিগগিরই সংস্কার করে রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। জুবাইর সানি, RTV, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। সকালে উপজেলার মাতারবাড়ি নতুন বাজার মাঠে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাতারবাড়ির আজিজিয়া মাদ্রাসায় বার্ষিক সভা উপলক্ষে খেলনা সহ বিভিন্ন পণ্যের মেলা বসে।
সেখানেই বেলুন বিক্রেতা বেলুন গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই শিশু এহসান মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় বেলুন ক্রেতা সহ আরও 2 জন। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই জানান, বিস্ফোরণে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ ছুটির দিনেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দুপুরে চট্টগ্রামের বদরহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে সকালে রাহাতারপুল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। সুষ্ঠু নির্বাচন না হলে চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করারও হুঁশিয়ারি দেন তিনি। এই জনসমর্থনহীন পার্টি, এই নালিশি পার্টি, এটা সবসময় নালিশের দিয়ে যাবে। আমাদের অফিস ভেঙে দিচ্ছে, এগুলি কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মাথায় চট্টগ্রাম থেকে পতনের আন্দোলন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট পড়তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।